বলা হচ্ছে যে সেনাবাহিনী মিষ্টি বানায়, কতটা দুঃখজনক। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী তথা সরকারের বিভিন্ন বিষয় নিয়ে নানান সমালোচনা হয়। তবে সবচেয়ে দুঃখজনক বিষয়, সমালোচনা করতে গেলে আগে একটা যে সাবজেক্ট ম্যাটার নিয়ে আমি কথা বলবো এটা সম্পর্কে মিনিমাম ধারণা থাকা দরকার। মিনিমাম ধারণা না রেখে একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, ব্যক্তি, আমরা সরকার অনেক কিছু নিয়ে অনেক মন্তব্য করে থাকি, যেই জিনিসগুলো একটা দেশকে বা একটা জাতিকে, সাধারণ জনগণকে বিভ্রান্ত করতে পারে। আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে এই অবস্থানে আসছি। এখন যদি আমরা এই জিনিসগুলো করতে থাকি তখন আমরা সংকট থেকে তো উদ্ধার পাবোই না, বরং সংকট আরও বাড়তে থাকবে। বিশেষ করে বর্তমানে সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে যে সেনাবাহিনী মিষ্টি বানায়, কতটা দুঃখজনক। এটা তো একটা পাগলও বিশ্বাস করবে না যে সেনাবাহিনী মিষ্টি বানায়। সেনাবাহিনী হচ্ছে একটা দেশের সার্বভৌমত্বের প্রতীক। এই সেনাবাহিনীর আজকে আপনি যদি চিন্তা করেন, সে ৭১ সাল থেকে শুরু করে বাংলাদেশে যতগুলো পট পরিবর্তন হয়েছে প্রতিটা জায়গায় কিন্তু ক্রান্তি লগ্নে সেনাবাহিনী সামনে এসে দাঁড়িয়েছে। যেমন আপনি ৭১-এর সময় সেনাবাহিনীর ভূমিকা চিন্তা করেন, তখন বাংলাদেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সমন্বয়ে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন এবং এই সেনাবাহিনী কিন্তু প্রথম ঝাঁপিয়ে পড়ে, তারপরে সাধারণ জনগণ মুক্তিযোদ্ধারা সমন্বিত হয় সেনাবাহিনীর সাথে যোগ দেয় এবং আমরা দেশ উদ্ধার করতে পারি বা আমরা স্বাধীনতা অর্জন করি। আবার ৭৫-এ যখন সংকট তৈরি হয় তখনও কিন্তু এই সেনাবাহিনীর সামনে এগিয়ে আসে। ৭৭-এ যখন আবার বাংলাদেশে রেভলিউশন শুরু হয়, ৭ই নভেম্বরের ইস্যুটা যখন সামনে আসে তখনও কিন্তু সেই সেনাবাহিনী। আবার আপনি সেই ৮১ সালে যখন জিয়া হত্যা হয়, এরশাদ সরকার ক্ষমতায় এসে দেশকে তখন আবার একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনে। আবার যখন এই এরশাদ সরকার কর্তৃকই যখন দেশে যখন গণতন্ত্র ধ্বংসের পথে স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়, তখন সেই ৯০-এর গণ অভ্যুত্থান, তখনও কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান জেনারেল নুরুদ্দিন যদি তখন গণতন্ত্রের পক্ষে না দাঁড়াতেন, তিনি যদি সাধারণ জনগণের পক্ষে না থাকতেন এবং এরশাদের পক্ষে দাঁড়িয়ে থাকতেন, তাহলে কিন্তু আজকের গণতন্ত্র ৯০-তে অভ্যুত্থানে আমরা ফেরত পেতাম না। একইভাবে আবার সেই ১/১১ কথা চিন্তা করেন, সেই ১/১১তেও কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে তখন এই সেনাবাহিনী কিন্তু এগিয়ে আসছিল। তখন যদি ওই মুহূর্তে সেনাবাহিনী ভূমিকা না রাখে কি হতো? এবং আপনার ২০০৮ সালের ৯ সালে যখন নির্বাচন হয় তখনও সেই সেনাবাহিনীর ভূমিকা। তারপরে আপনার এই ৫ই আগস্ট, এই ৫ই আগস্ট আজকে এনসিপি, আজকে কত জনে জামাত, শিবির অনেকে অনেক ক্রেডিট নিচ্ছে। আর সত্যিকার অর্থে চিন্তা করেন ২০১৪ সালে যে আন্দোলন হয়েছিল, ১৬ সালে, ১৮ সালে নানান সময় যে বিভিন্ন আন্দোলনগুলো হয়েছে, প্রতিটা আন্দোলন কিন্তু অনেক বড়। জ্বালাও পোড়াও, আমরা দেখেছি বাস, ট্রেন এগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। ঢাকা রাস্তায় আগুন জ্বলেছে, কিন্তু কখনো কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন হয়নি। কিন্তু কখন পতন হয়েছে? যখন সেনাবাহিনী সামনে এসেছে। এখন স্বীকার করতে হবে যে বাংলাদেশে ইফেক্টিভলি, আমি শব্দটা রিপিট করছি, ইফেক্টিভলি কার্যকরীভাবে যদি বাংলাদেশে কখনো পট পরিবর্তন হয়ে থাকে সেটা একমাত্র সেনাবাহিনীর সামনে থাকলে হয়েছে, এছাড়া হয়নি। এখন তার মানে বিষয়টা কি দাঁড়ালো? সেনাবাহিনীর ভূমিকাটা আসলে কি, এটাই তো প্রশ্ন। সেনাবাহিনীর ভূমিকা ৫টা জায়গায় আপনি পাবেন। একটা হচ্ছে সেনাবাহিনী একটা দেশের, সেনাবাহিনী থাকা মানে ডেটারেন্স বা কমপ্লেন্স তৈরি করা। কমপ্লেন্স মানে সেনাবাহিনী যখন আপনার থাকবে তখন প্রতিবেশী, আশেপাশে থ্রেট থাকলে তারা বাধ্য হবে আপনাকে কাউন্ট করতে এবং একটা ডেটারেন্স তৈরি করে। দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী কেন থাকে? সেনাবাহিনী হচ্ছে একটা দেশের যে কোনো পরিস্থিতি, ইমার্জেন্সি, সংকট, আপনার কখনো ডিজাস্টার বা যখন ইনেট টু সিভিল পর এইসব জায়গায় যখন সাপোর্ট দরকার তখন সেনাবাহিনী এগিয়ে আসে। তারপর আরেকটা কোথায় থাকে সেনাবাহিনীর ভূমিকা? যখন একটা দেশের আপনার ডিপ্লোমেসি, বিশেষ করে আপনার নেগোসিয়েশন, যদি আপনি অন্য কোনো রাষ্ট্রের সাথে আপনি একটা সমান তালে যদি নিজের অবস্থানটাকে তুলে ধরতে চান, নিজের সার্বভৌমত্বটাকে যদি আপনি টিকে রাখতে চান, তখন সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে, যেটা বাংলাদেশের আমরা প্রতিটা সংকটে সেনাবাহিনীর ভূমিকা আমরা যেটা দেখতে পাই। যখনই কোনো সংকটে বাংলাদেশ খারাপ পথে যাচ্ছে তখন সেনাবাহিনী সামনে এসে উদ্ধার করে। তো এরকমভাবে প্রতিটা সেক্টরে দেখবেন যে সেনাবাহিনীর যে ভূমিকা, সেনাবাহিনী ঠিকই পালন করে যাচ্ছে। কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেটা আমরা অস্বীকার করবো না, এবং এই ভুলগুলো কেন হয়েছে? অনেকগুলো ভুল, যেগুলোর মূল কারণ হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। সেনাপ্রধানরা বিভিন্ন সময় যারা থাকে, সেনাবাহিনী হচ্ছে অনম্যান শো। একজন সেনাপ্রধান যদি খারাপ হয়ে থাকেন সেনাবাহিনী খারাপ হবে, একজন সেনাপ্রধান ভালো হইলে সেনাবাহিনী ভালো হবে। সো এই সেনাপ্রধানকে কারা সিলেক্ট করে? রাষ্ট্রীয় প্রধানরা, সরকাররা করে। সো আওয়ামী লীগের সময় গত যে ৫জন সেনাপ্রধান হয়েছিলেন, জেনারেল মুবিন, তাকে কে তৈরি করেছিল? আওয়ামী লীগের তৈরি করা ছিল। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আওয়ামী লীগের তৈরি করা, জেনারেল বেলাল আওয়ামী লীগের সময় তৈরি করা, জেনারেল আজিজ আওয়ামী লীগের তৈরি করা, দেন লাস্ট জেনারেল শফিউদ্দিন আওয়ামী লীগের তৈরি করা। তো এরা, এই ব্যক্তিগুলো তাদের সিলেকশন হয়েছিল। সো সেনা সদস্যরা বা সেনাবাহিনী সিস্টেমটাকে আপনারা তৈরি দিচ্ছেন কেন?
পুরো বাংলাদেশের সমস্ত সিস্টেম সব কিছু শেষ হয়ে যেতে পারে, সেনাবাহিনীর সিস্টেম কখনো শেষ হবে না, কারণ এটা সিস্টেমে চলে। এবং এই সেনাবাহিনীর সাথে নানান ধরনের কম্পারিজন হয়, অনেক প্রতিষ্ঠান কম্পেয়ার করে যে সেনাবাহিনীতে এটা আছে আমাদের এটা নাই কেন। এটার উত্তর হচ্ছে সেনাবাহিনী 24 ঘন্টা ডিউটি করে। একটা সেনা সদস্য যারা গ্যারিসনে ক্যান্টনমেন্টে থাকে তারা হুট করে চাইলেই কিন্তু ছুটি দিয়ে যেতে পারে না, হুট করে চাইলেই বাইরে ঘুরতে পারে না। একটা সৈনিককে যদি ক্যান্টনমেন্টের বাইরে এসে ঘুরতে হয়, মার্কেটে যেতে হয়, তাকে কিন্তু আউট পাস নিতে হয়, একদিনের লিভ নিতে হয়, তারপরে সে ঘোরাফেরা করে। যে কারণে সেনাবাহিনী 24 ঘন্টা ব্যারাকে থাকতে হয়, 24 ঘন্টা তাকে ডিউটিতে থাকতে হয়। যে কোনো মুহূর্তে যে কোনো কলে ইউনিফর্মে তাকে একটা ক্রাইসিসে যেতে হবে। আজকে এক জায়গায় আগুন লাগুক, সেনাবাহিনীকে কল করে তখন ইউনিফর্মে চলে আসবে এবং অল্প সময় নোটিসে। যে কারণে সেনাবাহিনীর ফ্যাসিলিটি অন্য কারোর সাথে তুলনাযোগ্য হবে না। তারপর মিষ্টি বানানোর কথা, এগুলো তো সিভিল কারিগররা বানায়, এটা সেনাবাহিনী বানায় না। মিষ্টি বানানো এটা সিভিল কারিগর তারা বানায়। বিভিন্ন প্রতিষ্ঠানের কথা, এই ফার্নিচার বানানো, এটা ওটা, ব্যাংক, এই বিষয়গুলো আসলে সেনাবাহিনী ম্যানেজমেন্ট লেভেলে, স্ট্র্যাটেজিক লেভেলে তারা সহযোগিতা করে থাকে। সেনাবাহিনীর লোক এই কাজগুলো কেউ করে না। ব্যাংক, ট্রাস্ট ব্যাংক কে চালাচ্ছে? এটা সেনাবাহিনী চালায় না, সেনাবাহিনীর ম্যানেজমেন্ট তাদের ডিরেকশনে চলে, যাতে এখানে সুশৃঙ্খলভাবে চলে, যাতে এখানে দুর্নীতি না হয়, এই মনিটরিং ব্যবস্থাটা হচ্ছে সেনাবাহিনী। কিন্তু ওখানে এমপ্লয়িগুলো হচ্ছে সিভিল, বেসামরিক। তারপর আপনি চিন্তা করেন, গোলা বারুদের কথা প্রায় বলে সেনাবাহিনী কি বানাইছে, কেন বাংলাদেশ সেনাবাহিনী গোলা বারুদ এক্সপোর্ট করে, এটা কি আপনারা জানেন? এটা জানতে হবে। সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের যে অ্যামুনিশনগুলো ব্যবহার করা হয়, এই অ্যামুনিশন কিন্তু সেনাবাহিনীর বানানো, বাংলাদেশ আর্মির বিওএফএ, বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এটা কিন্তু অনেকে জানে না। আনসারের যে অ্যামুনিশন ইউজ করা হয়, এটা আমাদের সেনাবাহিনী তথা বিওএফ থেকে তৈরি করা হয়। তারপরে আপনার বিজিবিতে যে অ্যামুনিশন, এটা কিন্তু আমরা কোনো গোলা বারুদ, বিশেষ করে আর্টিলারি শেল, মর্টার শেল, গ্রেনেড, অ্যামুনিশন, এগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করি না, বরং এগুলো এক্সপোর্ট করার মতো আমাদের সক্ষমতা আছে। এখন প্রশ্ন হতে পারে যে এক্সপোর্ট তাহলে আমরা কেন করি না? কারণ জিএসপি ফ্যাসিলিটি আমরা পাবো না। কোনো দেশ যখন কোনো গোলা বারুদ, অস্ত্র, অ্যামুনিশন রপ্তানি করার সক্ষমতা থাকে এবং তারা এই রপ্তানি কার্যক্রম করে, তখন তারা জিএসপি থেকে তাদের নামটা বাদ যায়। এবং জিএসপি থেকে বাদ যাওয়া মানে তো আপনারা গুগলে সার্চ দিলে জানতে পারবেন, খুব সিম্পল। জিএসপি হচ্ছে এক ধরনের ডিউটি ফ্রি ফ্যাসিলিটি পাওয়া। যেমন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাংলাদেশে তখন দেখবেন কোনো ডোনেশন দিবে না, তারা কিছু কিছু ক্ষেত্রে ফ্যাসিলিটি দিবে না, আপনি কিছু জায়গায় আপনি শুল্কমুক্ত সুযোগ সুবিধা পাবেন না। তো যেখানে সেখানে সেনাবাহিনীকে না জেনে এই যে অযাচিত মন্তব্য করা হয়, এটা ঠিক না। সেনাবাহিনী যেখানে ভুল করে সেই জায়গায় সমালোচনা করে, যেখানে সেনাপ্রধান দের ভালো কিছু করণীয় থাকে সেটা না করলে সেই সেনাপ্রধানকে নিয়ে বলে। ঢালাওভাবে কেন বলবেন যে সেনাবাহিনী এটা করছেন বা সেনাবাহিনী মিষ্টি বানাচ্ছেন, এগুলো ঠিক না। এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। এবং সেনাবাহিনী একমাত্র বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে এরকমভাবে মন্তব্য করা হয়, বিশ্বের কোনো সেনাবাহিনী নিয়ে এইভাবে আজে বাজে মন্তব্য করা হয় না। ভারতের কথা চিন্তা করেন, তারা তাদের সেনাবাহিনীকে আলাদা জায়গায় রাখে। পাকিস্তানের কথা চিন্তা করেন, তারা তাদের সেনাবাহিনীকে আলাদা জায়গায় রাখে। আমি ইউরোপের অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছি, সেই সব দেশে দেখেছি, আমি লাটভিয়াতে দেখেছি, আমি পোল্যান্ডে দেখেছি, আমি চেক রিপাবলিকে দেখেছি, ইভেন ফ্রান্সে, তারপরে ইউকে, এইসব কান্ট্রিগুলো, আরও অনেকগুলো কান্ট্রিতে আমি দেখেছি যে ওই সব জায়গায় সেনা কর্মকর্তা হিসেবে যখন নিজেকে পরিচয় দিয়েছি, দেখেছি প্রতিটা জায়গায় তারা আলাদা রেসপেক্ট শো করেছে। কিন্তু আমাদের দেশে কেন এটা নেই? কারণ হচ্ছে, আপনারা এখন বলবেন যে আমাদের দেশের সেনাবাহিনী তো ভালো না। ভালো না যেহেতু বলেন, তাহলে এই সেনাবাহিনী 71 থেকে এই পর্যন্ত হিসাব করেন কতবার এই সেনাবাহিনীকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে আপনারা টেনে নামাইছেন। বারবার একটা সেনাবাহিনীকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যখন টেনে নামাবেন, সেই সেনাবাহিনী নিয়ে তো কথা বলার সুযোগ থাকবেই, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। পুলিশ ডিপার্টমেন্ট করাপশন, দুর্নীতির সাথে কেন জড়িত হয়? কারণ তারা সারাক্ষণ সাধারণ জনগণের সাথে মিশে যায়। একটা মানুষ যখন সারাক্ষণ সাধারণ জনগণের সাথে মিশে যাবে, তখন সে তার স্যাংটিটি ধরে রাখতে পারবে না। সেনাবাহিনীর ক্ষেত্রে তাই। সেনাবাহিনীকে আপনি ব্যারাকের ভিতরে রাখেন, ব্যারাকের বাইরে বারবার আইনেন না। আপনি এই যে ইউনাইট টু সিভিল পরে এখন ডেপ্লয়মেন্টে আছে, সে বাংলাদেশে পড়ে আছে, কেন এখন তাদেরকে এখন এখন তারা যে ভূমিকা রাখছে, এই এই জায়গাটা এতদিন ধরে কেন রাখছেন আপনারা? কেন সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাচ্ছেন না? এখন বলবেন যে সেনাবাহিনীতে চলে গেলে তো তখন দুর্ঘটনা ঘটবে, তো দুর্ঘটনা ঘটবে সেটাও ট্যাকেল দেবেন, আবার ব্যারাকে গেলেও সমস্যা। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আপনার হিপোক্রেসি করছেন, এক ধরনের মুনাফিকের মতো স্টেটমেন্ট দিচ্ছেন আপনারা। আপনারা বোঝার চেষ্টা করছেন না যে এই সিভিল প্ল্যাটফর্মে, সিভিল কাজকর্মে, বেসামরিক কাজকর্মে যত বেশি সেনাবাহিনীকে সম্পৃক্ত করবে, তত বেশি তার বৈষয়িক সম্পৃক্ততা বেড়ে যাবে। এটা হচ্ছে কমন সাইকোলজি। সো এই জায়গাটা আমাদের পারস্পরিকভাবে বুঝতে হবে। আমি সেনাবাহিনীর পক্ষে দালালি করছি না, আমি বোঝাতে চাচ্ছি সেনাবাহিনীর দোষ ত্রুটি থাকতে পারে, যেটা আছে সেটা নিয়ে কথা বলে। এই সেনাবাহিনীকে যদি একক কোনো সেনা কর্মকর্তা কিছু করে থাকে, পুরো বাহিনীর তার দায় নেবে না।
সেনাবাহিনীতে আওয়ামী লীগের সময় যেসব সেনা কর্মকর্তারা জিয়াউল আহসান মতো লোকজন যেসবগুলো অপকর্মগুলো করেছে, এই জিয়াউল আহসানকে কে তৈরি করেছিল? সেনাবাহিনী তৈরি করেনি। কারণ জিয়াউল আহসান যতদিন পর্যন্ত সেনাবাহিনীতে ছিল ততদিন পর্যন্ত তাকে নিয়ে কেউ কথা বলতে পারেনি। এই জিয়াউল আহসানকে যখন র্যাবে পোস্টিং করা হয় মেজর র্যাঙ্কে, সেই মেজর র্যাঙ্কে র্যাবে আসার পরে তারপর থেকে জেনারেল হওয়া পর্যন্ত সে সেনাবাহিনীতে চাকরি করেনি। এটিকে আপনারা জানেন? জানেন না। মেজর জেনারেল জিয়াউল আহসান যখন 2008-9 সালে র্যাবে পোস্টিং হয় মেজর হিসাবে, এবং র্যাব 2 তে পোস্টিং ছিল তার, সে র্যাব 2 থেকে টুআইসি ছিল, সেকেন্ড ইন কমান্ড, সেখান থেকে সে লেফটেন্যান্ট কর্নেল হয়ে র্যাব হেডকোয়ার্টারের ডাইরেক্টর ইন্টেলিজেন্স হয়, সেখান থেকে এডিজি হয়, তারপর সেখান থেকে সে এনটিএমসিতে যায়, এনএসআইতে যায়, তারপরে সে এনটিএমসি ডিজি হয়। এই যে এতগুলো জায়গায় তিনি মেজর, লেফটেন্যান্ট কর্নেল, ফুল কর্নেল, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল হলেন সমস্ত র্যাঙ্কগুলো কিন্তু সেনাবাহিনীর বাইরে। তিনি সেনাবাহিনীতে কিন্তু কোনো কাজ করতে পারেন নাই। আর তার মানে কি, এই যে দানব তৈরি করেছে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তৈরি করেছে, সেনাবাহিনী তৈরি করেনি, তাহলে দায়টা কেন সেনাবাহিনী নেবে?